আচ্ছা শোনো, আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর ভারতের জনসংখ্যা এই চ্যাপ্টারটা, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। আশা করি পুরো আলোচনাটা শুনলে ভারতের জনসংখ্যা ক্লাস 10-এর যে পার্টটুকু আছে পুরোটা বোঝা যাবে। দেখো, প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে জনসংখ্যা, এর ইংলিশ হচ্ছে পপুলেশন। এবার পপুলেশন কাকে বলে? সর্বপ্রথম কথা, পপুলেশন বলতে আমাদের কাছে বেসিক্যালি যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষ। পপুলেশন মানে কতজন মানুষ আছে, এইগুলোকেই বোঝায়। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে পপুলেশন বলতে কিন্তু শুধুমাত্র মানুষকে বোঝায় না। পপুলেশন মানে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের নির্দিষ্ট প্রজাতির জীব প্রজাতির সংখ্যাকে বোঝায়। নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জীবের মোট সংখ্যাকে বোঝানো হয় পপুলেশন। সেক্ষেত্রে হতে পারে টোটাল সুন্দরবনের টাইগার পপুলেশন কত, মানে টোটাল সুন্দরবনে কতগুলি বাঘ আছে, তাই তো। কিন্তু ভারতীয় আদমশুমারি বা ভারতীয় সেন্সাস অনুসারে পপুলেশন বলতে শুধুমাত্র জনসংখ্যাকে বোঝানো হয়। পপুলেশন বলতে শুধুমাত্র জনসংখ্যাকে, অর্থাৎ মানুষ কতজন আছে সেই মানুষজনকেই ইন্ডিয়ান সেন্সাস অনুসারে পপুলেশন বোঝানো হচ্ছে। এবং সবথেকে বড় কথা, আমাদের সিলেবাসে যে পার্টটুকু আছে এই পার্টে আমরা মানুষজন সম্পর্কেই পড়ব, অর্থাৎ অন্যান্য জীব প্রজাতির সংখ্যা এক্ষেত্রে আমরা আলোচনায় আনব না। তো এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের জানতে হবে যে সেন্সাস বা আদমশুমারি কাকে বলে। সেন্সাস বা আদমশুমারির পাতি বাংলা হচ্ছে জনগণনা করা। তাহলে সেন্সাস কি? জনগণনা করাকে সেন্সাস বলে। একটা যথোপযুক্ত সংজ্ঞা আকারে যদি বলি, কোনো একটি সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, সেটা হতে পারে দেশ বা কোনো রাজ্য বা তার থেকেও কোনো ছোট ইউনিট হতে পারে, কোনো একটি সুনির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময় অন্তর, কোনো একটি সুনির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা এবং জনসংখ্যা সংক্রান্ত সামগ্রিক তথ্য সংগ্রহের যে বিশেষ পদ্ধতি তাকে বলা হয় জনগণনা বা আদমশুমারি বা সেন্সাস। ভারতবর্ষের ক্ষেত্রে এই জনগণনা করা হয়ে থাকে প্রতি 10 বছর অন্তর। প্রতি 10 বছর অন্তর ভারতবর্ষে জনগণনা হয়ে থাকে। ভারতবর্ষে এই জনগণনা শুরু হয়েছিল 1872 সালে। 1872 সালে ভারতবর্ষে প্রথম জনগণনা শুরু হয়েছিল, কিন্তু জনগণনার তথ্য প্রথম সার্বিকভাবে প্রকাশিত হয়েছিল 1881 সালে। এবং তারপর থেকে প্রতি 10 বছর অন্তর 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 ভারতবর্ষে এই সেন্সাসের তথ্য প্রকাশিত হয়। ভারতবর্ষে সর্বশেষ এই সেন্সাসের তথ্য প্রকাশিত হয়েছিল 2011 সালে। যদিও 2021 সালে আরও একটি সেন্সাসের তথ্য প্রকাশিত হবার কথা ছিল, কিন্তু তোমরা সবাই জানো 2021 ওই সময়টায় আমাদের দেশ তথা পৃথিবীতে একটা লকডাউন অর্থাৎ কোভিড সিচুয়েশান চলছিল, যে কারণে 2023 সাল পর্যন্ত জনগণনার এই যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটাকে স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীকালে 2025 সাল হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু সেই 2021 সালের যে জনগণনার তথ্য সেটা কিন্তু এখনও হাতে পাওয়া যায়নি। তাই আমরা 2011 সালের সেন্সাসের তথ্য অনুসারেই ক্লাস 10-এর বা এই ভারতের জনসংখ্যা চ্যাপ্টারটা পড়ব। 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেটা ভারতবর্ষের 15তম সেন্সাস হয়েছিল। এরপরে যেটা আমরা পাবো সেটা 16তম। তো ভারতবর্ষে এই 2011 সালের সেন্সাস অনুসারে যে তথ্যগুলি পাওয়া গেছে সেই তথ্যগুলি সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য বলি। যেরকম 2011 সালের তথ্য অনুসারে ভারতবর্ষ সমগ্র বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। যদিও বর্তমান সময়ে www.worldometer.in এর তথ্য অনুসারে
ভারতবর্ষ বর্তমানে সমগ্র পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ, কিন্তু সেই তথ্য আমাদের দরকার নেই। 2011 সালের তথ্য অনুসারে ভারতবর্ষ সমগ্র পৃথিবীর মধ্যে জনসংখ্যায় দ্বিতীয়, প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে গিয়ে কি চীন। ভারতবর্ষে মোট যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে নারী অপেক্ষা পুরুষ জনসংখ্যা কিছুটা বেশি, এবং এই নারী পুরুষ জনসংখ্যা এটা বোঝার জন্য একটা বিশেষ ইন্ডেক্স রয়েছে, যেটাকে বলা হয় নারী পুরুষ অনুপাত। নারী পুরুষ অনুপাত কাকে বলে? প্রতি 1000 জন পুরুষ জনসংখ্যা পিছু নারী সংখ্যার যে অনুপাত তাকে বলা হয় নারী পুরুষ অনুপাত। 2011 সালের তথ্য অনুসারে ভারতবর্ষে নারী পুরুষ অনুপাত ছিল কত? ছিল 940:1000, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ জনসংখ্যা পিছু নারী সংখ্যার ছিল 940 জন। যদিও এই অনুপাত সব জায়গায় সমান নয়। ভারতবর্ষে এই নারী পুরুষ অনুপাত সব থেকে কম রয়েছে হরিয়ানায়, সব থেকে বেশি রয়েছে হচ্ছে গিয়ে কি আমাদের কেরলে। কেরলে নারী পুরুষ অনুপাত 1084:1000, অর্থাৎ পুরুষের তুলনায় নারী জনসংখ্যা সেখানে অনেকটাই বেশি। এই কেরল রাজ্যের সেন্সাসের তথ্য বেশ তাৎপর্যপূর্ণ। এই রাজ্যটি কিন্তু মোট নারী সংখ্যাতেই বেশি না, নারী শিক্ষার হারেও বেশি। নারী শিক্ষার হারে আমাদের কেরল কিন্তু ভারতের মধ্যে প্রথম, এবং সামগ্রিক শিক্ষার হারেও কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম এই কেরল। ভারতবর্ষের সামগ্রিক শিক্ষার হার হচ্ছে 74.04%। ঠিক আছে, তো এইগুলো রয়েছে 2011 সালের কিছু জনসংখ্যা সংক্রান্ত তথ্যাবলী। এগুলো নর্মালি আমরা বইতে যখন পড়বো আরও জেনে যাব। এগুলোতে আলাদা করে বিশেষ কিছু বোঝানোর নেই, যা তথ্য আছে আমাদের সেভাবে মুখস্থ করতে হবে। এবার এই সেন্সাসের তথ্য ধরে একটা জিনিস ভীষণভাবে আমাদের নাড়া দেয়, সেটা হচ্ছে জনঘনত্ব। জনঘনত্ব কাকে বলে? যার ইংলিশ পপুলেশন ডেন্সিটি। কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রতি বর্গ কিমি এলাকায় কতজন লোক বসবাস করে সেই সংখ্যাটাকে বলা হয় জনঘনত্ব। এই জনঘনত্ব নির্ণয়ের সূত্রটা কি? যে অঞ্চলের জনঘনত্ব আমরা নির্ণয় করব, সর্বপ্রথম সেই অঞ্চলের টোটাল পপুলেশনটা আমরা গুনে নেব, অর্থাৎ ওই অঞ্চলে মোট কতজন লোক বসবাস করে, এবং ওই অঞ্চলের টোটাল যে আয়তন সেটাকে আমরা মেজারমেন্ট করে নেব। তাহলে মোট জনসংখ্যা এবং মোট জমির আয়তন এর যদি ভাগ করি তাহলেই আমরা জনঘনত্ব সম্পর্কে জানতে পারবো। 2011 সালের তথ্য অনুসারে ভারতবর্ষে এই জনঘনত্ব হলো 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। এবার ভারতবর্ষে এই জনঘনত্বের একটা ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায়। দেখ, ভারতবর্ষের এভারেজ জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে হলেও ভারতবর্ষের এমন কিছু জায়গা আছে যেখানে জনঘনত্ব 1000-এরও বেশি, যেরকম দিল্লি, যেরকম বিহার 1000-এরও বেশি। আবার অপরদিকে ভারতবর্ষে এমন কিছু জায়গা আছে যেখানে জনঘনত্ব কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে 20 জনেরও কম, যেমন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য। অপরদিকে বিহার ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। দিল্লি ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। লাদাখ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে জনঘনত্ব কাকে বলে আমরা বুঝলাম। জনঘনত্বের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। দেখো, জনঘনত্ব হচ্ছে একটা পরিমাণগত দিক নির্দেশ করে। কোনো একটি স্থানের শুধুমাত্র জনসংখ্যা এবং জমির যে পরিমাণ সেটাকে নির্দেশ করে হচ্ছে এই জনঘনত্ব। জনঘনত্বের মাধ্যমে আমরা কখনোই জমির গুণগত মান বা ওই অঞ্চলে বসবাসকারী যে মানব গোষ্ঠী তাদের গুণগত মান সম্পর্কে আমরা কখনোই জানতে পারি না। তাই এটি একটি পরিমাণগত দিক, তাই তো। এবার জনঘনত্বের মাধ্যমে আমরা কিন্তু আরও বেশ কিছু জিনিস জানতে পারি। দেখো, আমরা নর্মালি তো এটা বলতেই পারি যে জায়গাগুলোতে জনঘনত্ব বেশি থাকে তার মানে সেই স্থানগুলোতে মানুষের বসবাস করাটা আদর্শ, বসবাসের আদর্শ পরিবেশ রয়েছে। আবার যে স্থানে জনঘনত্ব কম সেই স্থানে মানুষের বসবাস করাটা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে চলে, তাই সেখানে জনঘনত্ব কম। তার জন্যই ভারতবর্ষে জনঘনত্বের এই তারতম্য লক্ষ্য করা গেছে।
তাহলে সামগ্রিকভাবে জনঘনত্বের তারতম্যের কারণগুলো কি? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট 5 মার্কসের কোশ্চেন, মাধ্যমিকে কিন্তু প্রায় বছরই দেয়। ভারতবর্ষে জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। আমরা জনঘনত্ব কাকে বলে জেনে নিয়েছি, ভারতবর্ষের গড় জনঘনত্ব কত সেটাও জেনে নিয়েছি। গড় জনঘনত্ব 382 জন প্রতি বর্গ মিটারে। তাহলে দেখ, ভারতবর্ষের সব জায়গায় যদি জনঘনত্বটা মোটামুটি ওই 300 থেকে 400-র মধ্যে থাকতো, তাহলে কিন্তু এই প্রশ্নটা আমাদের আসতো না। কিন্তু যেহেতু জনঘনত্বটা কোথাও অনেক বেশি কোথাও অনেক কম, তার মানে প্রশ্নটা অবশ্যই আসে যে তারতম্য রয়েছে। কেন রয়েছে? জনঘনত্বের এই তারতম্যের কারণগুলোকে ভারতবর্ষে 3টি প্রেক্ষাপটে আলোচনা করা হচ্ছে, বা জনঘনত্বের তারতম্যের কারণকে মূলত 3 প্রকার বা 3টে শ্রেণীতে ভাগ করা যাচ্ছে। কি কি কারণ? প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, আর হচ্ছে সাংস্কৃতিক কারণ। তো প্রথমে আমরা আলোচনা করি জনঘনত্বের তারতম্যের বা জনসংখ্যার তারতম্যের। একই প্রশ্নটা একইভাবে কিন্তু জনসংখ্যারও বা জনঘনত্ব উভয়ভাবেই দিতে পারে। তারতম্যের কারণগুলি। তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে কি, প্রাকৃতিক কারণের মধ্যে আমরা প্রথমে বলবো হচ্ছে গিয়ে কি জলবায়ু। তো জলবায়ুর ক্ষেত্রে আমরা কি বলবো? দেখো, ভারতবর্ষের জলবায়ু এক এক জায়গায় এক এক রকম। তুমি যদি চলে যাও পার্বত্য অঞ্চল, সেখানের জলবায়ু একরকম। যদি বলো মরুভূমি অঞ্চল, সেখানে আর এক রকম। আবার যদি বলো একেবারে যে আমাদের ক্রান্তীয় অঞ্চল যেটুকু রয়েছে ভারতবর্ষের, যেখানে বৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবে, সব কিছু ঠিকঠাক আছে, সেখানে আর এক রকম। তাহলে তুমি একটু হিসাব করে দেখবে, ভারতবর্ষের মানচিত্রটা যদি ভালো করে দেখো, তুমি দেখবে ভারতবর্ষের যে সকল স্থানগুলোতে অনুকূল বৃষ্টিপাত, একটা সুনির্দিষ্ট উষ্ণতা, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু মানুষজন বেশি বসবাস করে। যেরকম পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, এখানে জলবায়ুটা অনুকূল, বসবাসের জন্য অনুকূল, কিন্তু রাজস্থানে প্রতিকূল। তাই সেখানে দেখো জনসংখ্যা বা জনঘনত্ব কিন্তু কম, তাই তো। অপরদিকে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরাখণ্ড, প্রতিকূল জলবায়ু, তাই সেখানে কিন্তু জনঘনত্ব কম। নেক্সট রয়েছে ভূপ্রকৃতি। তোমরা ভারতের ভূপ্রকৃতি পড়তে গিয়ে অবশ্যই পড়েছো, ভারতবর্ষের ভূপ্রকৃতি এক এক স্থানে এক এক রকম। কোথাও পার্বত্য অঞ্চল, বা কোথাও মালভূমি অঞ্চল, বা কোথাও সমভূমি অঞ্চল। আর মানুষের বসবাসের জন্য আদর্শ স্থান সবসময় সমভূমি অঞ্চল। তাই ভারতের ভূপ্রকৃতির মধ্যে যে স্থানে এই সমভূমি অঞ্চল রয়েছে, সেখানেই দেখো জনঘনত্ব বেশি রয়েছে। নেক্সট রয়েছে জলের প্রাপ্যতা। জল ছাড়া কিন্তু কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। যেখানে মানুষের পানীয় জলের অ্যাভেলেবিলিটি বেশি রয়েছে, মানুষ কিন্তু সেখানেই বসবাস করবে। মানুষ কখনোই চাইবে না এমন একটা জায়গায় বসবাস করব যেখানে আমি খাবার জল পাবো না, সেখানে মানুষ থোড়ই বসবাস করবে। তাই মানুষ সেখানেই বসবাস করবে যেখানে পানীয় জল অ্যাভেলেবেল পাওয়া যায়। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, এখানে অ্যাভেলেবেল জল পাওয়া যায়, পানীয় জলের সংকট নেই, তাই এখানে মানুষ বসবাস করে। বিশেষত আরও বলা ভালো, নদী তীরবর্তী স্থানে মানুষের বসবাস করার প্রবণতা বেশি থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো গেল মোটামুটি হচ্ছে প্রাকৃতিক। ও আর একটা কারণ আছে, সেগুলো হচ্ছে গিয়ে কি আরও কিছু বলি। মৃত্তিকা, যেখানে উর্বর মৃত্তিকা পাওয়া যায়। উর্বর মৃত্তিকা মানেই তো কৃষির সম্প্রসারণ। তাই যেখানে উর্বর মৃত্তিকা রয়েছে, যেখানে পলি মৃত্তিকা রয়েছে, মানুষ সেখানে বসবাস করতে চাইছে। তাই এই মৃত্তিকাকে ভিত্তি করে মানুষের একাধারে যেরকম একটা মৃত্তিকা তো একটা প্রাকৃতিক কারণ, তাই প্রাকৃতিক কারণকে ভিত্তি করে মানুষ সেখানে বসবাস করলেও তার সাথে সাথে কিন্তু মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিও সেখানে হচ্ছে, তাই তো। তাহলে মৃত্তিকাও জনঘনত্বের তারতম্যের অন্যতম একটি প্রাকৃতিক কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো আরও অনেক কারণ আছে, মানে এগুলো বলতে থাকলে শেষ হয় না। এরপরে আমরা কয়েকটা অর্থনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করি। অর্থনৈতিক কারণ কি? কৃষির সম্প্রসারণ। দেখবে ভারতের যে সকল স্থানগুলোতে কৃষিকাজ ভালো হয়, সেখানে জনঘনত্ব বেশি, কৃষক শ্রেণীর জনবসতি সেখানে অনেক বেশি লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে প্রচুর কৃষিকাজ হয়, প্রচুর জনবসতি। উত্তরপ্রদেশ প্রচুর কৃষিকাজ হয়, প্রচুর জনবসতি। পাঞ্জাব কৃষিকাজ বেশি, জনবসতি বেশি। অর্থাৎ কৃষিকাজ ভালো হয়। কৃষি কি? একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে ভিত্তি করে কিন্তু ভারতবর্ষে জনঘনত্বের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট রয়েছে শিল্প। শিল্প কি? বিভিন্ন প্রকারের শিল্প হতে পারে, বিভিন্ন প্রকারের শিল্প। কৃষিভিত্তিক শিল্পও হতে পারে, ধাতব শিল্পও হতে পারে, আবার অন্যান্য বিভিন্ন বর্তমান সময়ে পরিষেবামূলক বিভিন্ন যে শিল্প রয়েছে সেগুলোও হতে পারে। তাই আলটিমেটলি কথা হচ্ছে, যেখানে শিল্প প্রতিষ্ঠান বেশি গড়ে উঠছে,
শিল্প প্রতিষ্ঠান যেখানে বেশি গড়ে উঠছে সেই অঞ্চলে কিন্তু মানুষ বেশি বসবাস করবে, কারণ সেখানে মানুষের কর্মসংস্থানটা ভালো হবে। নেক্সট রয়েছে আধুনিক পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থা মানে যেখানে সুন্দর সড়কপথ রয়েছে, যেখানে আশেপাশে এয়ারপোর্ট রয়েছে, তাহলে সড়কপথ বলো বা রেলপথ রয়েছে, সে সড়কপথ, রেলপথ বা বিমানপথ, এই সকল পরিবহন কেন্দ্রগুলিকে কেন্দ্র করে কিন্তু অনেক ক্ষেত্রেই জনবসতি গড়ে ওঠে। যেরকম ধরো আমাদের বাড়ি যেখানে রয়েছে, আমরা যেখানে বসবাস করি এর আশেপাশের এলাকাতেই কিন্তু রেল পরিষেবা রয়েছে, সড়ক পরিষেবা রয়েছে, ফলে আমরা সহজেই যেখানে খুশি সেখানে চলে যেতে পারি। কিন্তু অনেকেই থাকে অত্যন্ত দুর্গম এলাকায় বসবাস করে, পরিবহনের সুযোগ সুবিধা নেই, আর এই দুর্গম পরিবেশে খুব কম মানুষই বসবাস করে। যাদের আর্থিক সমৃদ্ধি নেই, একটা ভালো জায়গায় বসবাস করবে, রোড সাইডে থাকার মতো টাকা পয়সা নেই, বাড়ি কেনার নেই, তারাই কিন্তু দূরে গিয়ে বসবাস করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবহনের সুযোগ সুবিধাটা থাকে না। নেক্সট কি, চিকিৎসা সুযোগ সুবিধা, শিক্ষার সুযোগ সুবিধা। যদিও চিকিৎসা, শিক্ষা এগুলো সাংস্কৃতিক কারণের মধ্যেও পড়ে, তাই আমরা ওগুলো একটু পরে আলোচনা করছি। অর্থনৈতিক আরও কারণ আলোচনা করি। বন্দর, বন্দরকে ভিত্তি করে কিন্তু ভারতবর্ষে বিভিন্ন প্রকারের নগর গড়ে ওঠারকে লক্ষ্য করা যায়। আর নগর গড়ে ওঠা মানেই সেখানে প্রচুর জনবসতি, বন্দর মানেই সেখানে একটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হবে। তাই যেখানে ব্যবসা বাণিজ্য বেশি সেখানেও কিন্তু জনবসতি অধিক লক্ষ্য করা যায়। অর্থাৎ এই কারণগুলো কন্টিনিউ চলতে থাকে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ মানে সেখানে জনবসতি রয়েছে, পরিবহনের সম্প্রসারণ মানে সেখানে জনবসতি রয়েছে, এগুলো সব জায়গায় থাকবে। লাস্ট রইল সাংস্কৃতিক কারণ। দেখো, চিকিৎসা এটা সাংস্কৃতিকের মধ্যেও পড়ে, আবার অর্থনৈতিক ক্ষেত্রেও পড়ে। কারণ চিকিৎসা তো শুধু পরিষেবা নয়, একটা চিকিৎসা কেন্দ্র, একটা হসপিটাল বা একটা নার্সিংহোম মানে সেখানে প্রচুর মানুষ কিন্তু কাজ পায়, প্রচুর স্টাফ, প্রচুর মানুষের কিন্তু জীবিকা। তাই জীবিকার ক্ষেত্রেও কিন্তু মানুষ অনেকে ওই হসপিটাল এলাকায় কাজ পাবো বলে বসবাস করছে, আবার আমি অসুস্থ হয়ে গেলে সেখানে ট্রিটমেন্ট পাবো বলেও মানুষ সেখানে অনেক ক্ষেত্রে বসবাস করছে। শিক্ষা ক্ষেত্রেও তাই, যেখানে স্কুল কলেজগুলো অনেক বেশি পরিমাণে থাকে সেই স্থানকে কেন্দ্র করে জনবসতি অনেক সময়ই গড়ে ওঠে। অপরদিকে ধর্মীয় কারণকে ভিত্তি করেও কিন্তু শহর গড়ে ওঠে, নগর গড়ে ওঠে, জনবসতি গড়ে ওঠে। যারা মুসলিম কমিউনিটি রয়েছে তারা মুসলিম ধর্মীয় পীঠস্থানগুলোকে কেন্দ্র করে তার আশেপাশের এলাকায় বসবাস করতে চায়। যারা হিন্দু কমিউনিটি রয়েছে তারা মন্দিরকে কেন্দ্র করে, যারা খ্রিস্টান কমিউনিটি রয়েছে তারা গির্জাকে কেন্দ্র করে তার আশেপাশের এলাকায় বসবাস করতে চায়। তাহলে এইভাবে ধর্মীয় কারণও কিন্তু জনবসতির বা জনঘনত্বের তারতম্যের অন্যতম কারণ হিসাবে কিন্তু আমরা বলতেই পারি। আর আরেকটা কারণ রয়েছে হচ্ছে গিয়ে কি, সংস্কৃতি, কালচার। কিছু কিছু স্থান রয়েছে যে স্থানগুলোর একটা ঐতিহাসিক কালচারাল বেনিফিট রয়েছে। যেরকম আমরা উদাহরণস্বরূপ বলি, ধরো শান্তিনিকেতন। আমাদের বাঙালি মেন্টালিটির মধ্যে অনেক মানুষই আছে যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে। রবীন্দ্রনাথ বেঁচে নেই কিন্তু তাকে ভালোবাসে, তার আদর্শকে ভালোবাসে। সে যে শিক্ষা পদ্ধতিতে মানুষকে পড়াশোনা করতে বলেছিল সেই পদ্ধতিকে ভালোবাসে। তাই অনেকেই আছে যে জীবনের একটা পর্যায়ের পরে তার পরবর্তী প্রজন্মকে শান্তিনিকেতনে রাখতে চায়। তাই দেখবে শান্তিনিকেতন, ওখানে কিন্তু কৃষির সম্প্রসারণ নেই, শিল্পের সম্প্রসারণ নেই, কিন্তু মানুষ অনেক বসবাস করে। কেন বসবাস করে? ওই রবীন্দ্র স্মৃতিকে অনুসরণ করে বসবাস করে। তাহলে এটা একটা সাংস্কৃতিক কারণ। তাহলে এরকমভাবেই ভারতবর্ষে জনঘনত্ব বা জনবসতির তারতম্যের ক্ষেত্রে প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কারণগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর একাকার হয়ে গেছে বলেই ভারতের বিভিন্ন স্থানে জনঘনত্বের ব্যাপক তারতম্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এছাড়াও প্রচুর কারণ রয়েছে, এগুলো বলে কখনো কমপ্লিট করা যায় না। কি বললাম বোঝা গেছে? কোনো একটা জায়গায় খনি রয়েছে, সে খনিকে কেন্দ্র করে সেখানে একটা শহর গড়ে উঠতে পারে। কোনো একটা জায়গায় একটা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, তার আশেপাশে পপুলেশন গড়ে উঠতে পারে। কোনো একটা জায়গায় একটা শিল্প কেন্দ্র গড়ে উঠেছে নর্মাল উৎপাদন ভিত্তিক, কোনো একটা কুটির শিল্প গড়ে উঠেছে। সুন্দরবনে এত জনবসতি, সুন্দরবনে কিন্তু বেঁচে থাকা প্রতিকূল। সুন্দরবন তোমরা জানো প্রচুর ঝড় বৃষ্টি হয়, জোয়ার ভাটা হয়, প্রায় সবসময় জোয়ার আসছে, কিন্তু তারপরেও সুন্দরবনে এত লোক বসবাস করে। কেন বসবাস করে? নিশ্চয়ই ভালো কিছু আছে, পর্যটন আছে সেখানে, পর্যটনকে কেন্দ্র করেও কিন্তু প্রচুর জনবসতি। দার্জিলিং বেঁচে থাকা প্রতিকূল, কিন্তু জনবসতি রয়েছে। কেন রয়েছে?
কারণ পর্যটন, প্রচুর মানুষ সেখানে যায়, মানুষের আর্থিক ইনকামটা ওখানে ভালো হয়। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ অনুকূল এবং প্রতিকূল কারণগুলো বিভিন্ন হতে পারে, এবং এই বিভিন্ন কারণের জন্য জনঘনত্বের তারতম্য হচ্ছে। গেল এই পর্যন্ত। এবার ভারতবর্ষে এই জনঘনত্বের তারতম্য অনুসারে ভারতবর্ষকে 5টা ভাগে ভাগ করা যায় জনঘনত্বের তারতম্য অনুসারে। আর এই 5টা ভাগ কি কি? 5টা ভাগ হচ্ছে অত্যাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, মধ্যম জনঘনত্বপূর্ণ অঞ্চল, বিরল জনঘনত্বপূর্ণ অঞ্চল, অতি বিরল জনঘনত্বপূর্ণ অঞ্চল। অত্যাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল কাকে বলে? ভারতের যে সকল স্থানগুলোতে, পড়াশোনা আগে, ভারতের যে সকল স্থানগুলোতে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 800-র বেশি, তাকে বলা হয় অত্যাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল। এর উদাহরণগুলো পড়তে হবে, কোন কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এর মধ্যে রয়েছে। অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল হচ্ছে যেখানে 401 থেকে 800 জন, জনঘনত্ব যেখানে 401 থেকে 800 জনের মধ্যে, সেটা হচ্ছে অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল। যেখানে জনঘনত্ব আমাদের 201 থেকে 400 জন, সেখানে হচ্ছে মধ্যম জনঘনত্বপূর্ণ অঞ্চল। যেখানে জনঘনত্ব 101 থেকে 200-র মধ্যে, সেখানে হচ্ছে বিরল জনঘনত্বপূর্ণ অঞ্চল। আর যেখানে জনঘনত্ব 100 জনেরও কম, সেই অঞ্চলকে বলা হয় অতি বিরল জনঘনত্বপূর্ণ অঞ্চল। তাহলে দেখো, অত্যাধিক বা অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল সেগুলোই যেখানে মানুষের বেঁচে থাকার জন্য হয় প্রাকৃতিক, নয় অর্থনৈতিক, নয় সাংস্কৃতিক কারণগুলি খুব ভালোভাবে রয়েছে। আর বিরল জনঘনত্বপূর্ণ অঞ্চল সেগুলোই যেখানে বেঁচে থাকার জন্য, বসবাসের জন্য প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কোনো কারণই খুব ভালোভাবে নেই। অরুণাচল প্রদেশ অত্যন্ত দুর্গম, প্রচণ্ড বনভূমি, ঠিক আছে, প্রায়ই ধস নামছে, বৃষ্টিপাত হচ্ছে, মানুষ কি করে বসবাস করবে? তাই তো, তার জন্য অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সবথেকে কম জনঘনত্বপূর্ণ অঞ্চল। সিকিম অত্যন্ত জনবিরল অঞ্চল, কেন? প্রায়ই ধস নামে, প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইগুলো নর্মাল জিনিস, এগুলো একটু পড়ে রাখতে হবে, উদাহরণগুলো কোনটা কিসের মধ্যে পড়ছে। এখান থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ দেয়, একটা রাজ্য তুলে দেবে, ধরো পাঞ্জাব, তোমাকে 4টে অপশান দিয়ে দেবে, অত্যাধিক জনঘনত্বপূর্ণ, অধিক জনঘনত্বপূর্ণ, মধ্যম জনঘনত্বপূর্ণ, না বিরল জনঘনত্বপূর্ণ। তাই এগুলো একটু মাথায় সবসময় কিন্তু রাখতে হবে। ইজি, কিন্তু ভুল হয়ে যায় কিন্তু, ঠিক আছে? আর এই যে শ্রেণী বিভাগটা, যে 800-র অধিক, 400 থেকে 800, 200 থেকে 400, এই শ্রেণী বিভাগটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান পপুলেশনের ক্ষেত্রেই। বিশ্বের বিভিন্ন দেশে এই মানদণ্ডগুলো আলাদা আলাদা। কি বললাম, বোঝা গেছে? এটা ভারতের সেন্সাস অনুসারে। এবার ভারতীয় সেন্সাস অনুসারে আমরা জনঘনত্ব নিয়ে যখন আলোচনা করছি, তখন নগরায়ন নিয়েও আমাদের আলোচনা করতে হবে। দেখো, নগরায়ন বর্তমান সময়ে এই শব্দটার সাথে আমরা প্রত্যেকে পরিচিত। নগরায়ন কাকে বলে? নগর সভ্যতার ক্রমবিকাশকেই নগরায়ন বলে। অর্থাৎ একটা গ্রামীণ এলাকা বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধার মাধ্যমে আস্তে 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 সেটা নগর বা শহরে পরিণত হচ্ছে, এই ঘটনাটাকেই নগরায়ন বলে। নগর এই শব্দটা বলতে গেলে আমাদের বেশ কতগুলি শব্দ সম্পর্কে জানতে হবে। সেগুলো কি কি? তার প্রথমে রয়েছে শহর। শহর কাকে বলে? শহর কাকে বলে এই সম্পর্কে ভারতবর্ষে 2 প্রকারের সংজ্ঞা গ্রহণযোগ্য। প্রথম সংজ্ঞা হচ্ছে সেন্সাস শহর, দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে স্ট্যাটুটারি বা বিধিসম্মত শহর। দেখো, প্রাচীন মত অনুসারে আমরা সেন্সাস শহরকেই অধিক গুরুত্ব দিয়ে থাকি। সেন্সাস শহর বা আদমশুমারি শহর কাকে বলে? আগেকার দিনে কোনো একটি অঞ্চলকে শহর হতে গেলে 3টে শর্তকে মানতে হতো। এই 3টে শর্ত কি? ওই এলাকার মোট জনসংখ্যা হতে হবে 5000 জনের বেশি, ওই এলাকার জনঘনত্ব হতে হবে প্রতি বর্গ কিমিতে 400 জনের বেশি, ওই এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যার 75% বা তার অধিক হবে অকৃষিজীবী। যদি এই 3টে শর্ত কোনো একটি অঞ্চল মেনে চলে, তাহলে সেই অঞ্চলটাকে আমরা শহর বলতে পারি। এই ধারণা অনুসারে যে শহরগুলোকে আমরা স্বীকৃতি দিচ্ছি তাকে বলা হয় সেন্সাস শহর বা আদমশুমারি শহর। কিন্তু একটা জিনিস মনে করো তো, একটা বস্তি এলাকা, একটা বস্তি, রেল লাইনের ধারের একটা বস্তি,
সেখানেও তো 5,000 জনের বেশি লোক সংখ্যা বসবাস করতেই পারে, সেখানেও তো জনঘনত্ব 400 জনের বেশি হতেই পারে, সেখানের জনসংখ্যার অধিকাংশই তো কোনো একটা শিল্পকেন্দ্রে গিয়ে কাজ করতে পারে, মানে অকৃষিজীবী হতেই পারে। কিন্তু একটা বস্তিকে কি শহরের তকমা দেওয়া ঠিক ঠিক নয়। তাই পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে শহর মানে সবসময় পরিমাণগত দিককেই নির্দেশ করে এমন নয়, শহরের একটা গুণগত দিকও থাকবে। সেই গুণগত দিক কি? সেই গুণগত দিককে বিচার করে পরবর্তীকালে শহরের নতুন যে সংজ্ঞা দেওয়া হলো তাকে বলা হয় স্ট্যাটুটারি বা বিধিসম্মত শহর। সেই সংজ্ঞায় কি বলা হয়েছে? কোনো একটি অঞ্চল বা কোনো একটি এলাকা যখন একটি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন দ্বারা অধিকৃত হবে এবং ওই এলাকাটি পর্যবেক্ষণের জন্য একটি নোটিফাইড টাউন এরিয়া কমিটি থাকবে, তাকে বলা হবে শহর। আমরা যেখানে থাকি এই জায়গাটা কি মিউনিসিপ্যালিটি? না। এটা কর্পোরেশন? না। এটা কি? এটা পঞ্চায়েত। তাই পঞ্চায়েত এলাকা কখনো শহর নয়। শহর হবে যেটা অবশ্যই মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হবে তারাই। আর মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যে এলাকাগুলো থাকে ওই এলাকাগুলোতে নাগরিক সুযোগ সুবিধা অনেক বেশি থাকে। ওখানে কোনো একটা গাছ ভেঙে পড়লে সেটাকে কেটে নেওয়ার জন্য মানুষের উদ্গ্রীব হতে হয় না, পৌরসভার থেকে সেটাকে নিষ্ক্রমণ করা হয়। ড্রেনিং সিস্টেম ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, তাকে শহর বলা হচ্ছে। তাহলে শহরের এই আধুনিক সংজ্ঞাটাকে বলা হয় স্ট্যাটুটারি শহর। এখন কোনো একটি এলাকাকে তখনই শহর বলা হবে যখন সেটি বিধিসম্মত শহরের শর্ত মেনে চলবে। তাহলে ভারতবর্ষে মোটামুটি ওই 5,000 জনের বেশি জনসংখ্যা হলে তাকে শহর হিসাবে কম বেশি বিবেচনা করা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু কোনো একটি এলাকার জনসংখ্যা যদি 5,000 থেকে বাড়তে 1 লক্ষ বা তার বেশি হয়ে যায় তখন তাকে বলা হবে নগর। তখন তাকে কি বলা হবে? নগর। ভারতীয় সেন্সাস অনুসারে কোনো একটি অঞ্চলের জনসংখ্যা যদি 1 লক্ষের অধিক হয়ে যায় তখন তাকে নগর বলে। আর জনসংখ্যা যদি 1 লক্ষের থেকেও বেড়ে 10 লক্ষ হয়ে যায় বা 10 লক্ষের বেশি হয়ে যায়, 10 লক্ষের অধিক যখন হয়ে যাবে তখন তাকে বলা হবে মহানগর। আর এই জনসংখ্যাটা যদি বাড়তে 1 কোটির ওপর উঠে যায় তখন তাকে বলা হবে মেগা সিটি। 2011 সালের তথ্য অনুসারে ভারতবর্ষে মহানগরের সংখ্যা ছিল 53টি আর মেগা সিটির সংখ্যা ছিল 3টি। কি? কলকাতা, দিল্লি আর মুম্বাই। ভারতবর্ষের এই 3টি শহরেরই জনসংখ্যা 1 কোটির বেশি, তাই এই 3টি মেগা সিটি ভারতের। ঠিক আছে, এবার নগরায়নের যে প্রসঙ্গ আমরা তুলেছিলাম সেই প্রসঙ্গটা আরেকটু আমরা কমপ্লিট করি। নগরায়নের কিছু কুপ্রভাব রয়েছে। দেখো, নগরায়নের সুপ্রভাবগুলো সংক্ষেপে বলি। নগরায়নের সুপ্রভাব মানে উন্নত পরিবহন, উন্নত অর্থনীতি, উন্নত জীবন, উন্নত জীবিকা, উন্নত সংস্কৃতি, উন্নত পরিকাঠামো, উন্নত শিক্ষা, উন্নত স্বাস্থ্য, এগুলো হচ্ছে নগরায়নের ভালো দিক। কিন্তু নগরায়নের একটা খারাপ দিকও রয়েছে। ওই যে একটা কথা আছে না যে অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। তাই নগরায়নও যখন অতিরিক্ত আকার ধারণ করে তখন সেটা কিন্তু মানুষের ওপর, মানব সমাজের ওপর কুপ্রভাব ফেলে। সেই কুপ্রভাবগুলো কি কি? সেই কুপ্রভাবগুলি, নগরায়ন অধিক যখন হয়ে যাবে তখন পরিবহন ব্যবস্থা ব্যাহত হবে, প্রচুর যানজট হবে, জ্যাম সমস্যা বেড়ে যাবে। নগরায়ন যখন অধিক হবে তখন রাস্তাগুলি আস্তে আস্তে সরু হবে, রাস্তা সরুর সাথে সাথে ড্রেনগুলোও সরু হয়ে যাবে, ফলে নিকাশি ব্যবস্থার সমস্যা হবে। তোমরা দেখেছো কলকাতা শহরে একটু বৃষ্টি হলেই ওয়াটার লকড হয়ে যায়, জলমগ্ন পরিস্থিতি হয়ে যায় চারিদিকে। সমস্যা, নগরায়নের সমস্যা। নগরায়ন অধিক হলে বিভিন্ন প্রকারের রোগ সংক্রমণ বাড়বে। দেখবে প্রত্যেক বছর ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। এগুলো কোন এলাকায় বেশি হয়? শহর এলাকাতে বেশি হয়। কারণ শহর এলাকায় মানুষ এতটা কনজেস্টেডভাবে থাকে, সঠিক পয়ঃ প্রণালী ব্যবস্থা সেখানে থাকে না, জল জমে থাকছে, তার থেকে মশাবাহিত রোগ হচ্ছে। ইভেন কোভিড সিচুয়েশনের পরিসংখ্যানও তোমরা যদি দেখো সেখানে দেখবে কোভিডে বেশি মানুষ মারা গেছে শহরে, গ্রামে কিন্তু অত মানুষ মারা যায়নি। ইভেন গ্রামে কোভিড কিন্তু কম ছড়িয়েছিল, কারণ গ্রামাঞ্চলে মানুষের সংস্পর্শ কম হয়, মুক্ত পরিবেশে তারা বসবাস করে। নগরায়নের আরও একটি কুপ্রভাব হচ্ছে পরিবেশ দূষণ।
নগরায়ন মানে সেখানে ব্যাপকভাবে বায়ু দূষণ, জলদূষণ, মৃত্তিকা দূষণ হবে। অতিরিক্ত নগরায়ন মানে উন্মুক্ত মৃত্তিকার পরিমাণ ক্রমশ কমবে, চারিদিক কংক্রিট হয়ে যাবে, ফলে বৃষ্টির জলের যে অনুস্রাবণ সেটা কমে যাবে, ফলে ভৌম জলের সংকট লক্ষ্য করা যাবে, যা পরবর্তীকালে পানীয় জলের সংকটের রূপ ধারণ করবে। তাহলে এটাও কিন্তু নগরায়নের আরও একটি সমস্যা। নগরায়ন মানে সেখানে ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি পাবে, আর ব্যাপক জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হবে, সেখানকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, সেখানকার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। ঠিক আছে, তাহলে এই সমস্যাগুলো কিন্তু নগরায়নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভারতবর্ষেও কিন্তু নগরায়নের এই সমস্যাগুলো লক্ষ্য করা যায় এবং যাচ্ছে। নগরায়নে অধিক জনসংখ্যা এত কনজাস্টেডভাবে বসবাস করে, প্রায়শই দেখবে অগ্নিকাণ্ড। এই যে টিভিতে খবরে আমরা দেখি যে অগ্নিকাণ্ড, কখনো কি দেখি গ্রামে আগুন লেগেছে? দেখি না, শহরে আগুন লেগেছে। গ্রামে আগুন লাগলেও সেটা দ্রুত সেটাকে নিভিয়ে দেওয়া যায়। শহরাঞ্চলে একটা আগুন লাগলে সেখানে সহজে সেটাকে নেভানো যাচ্ছে না, কারণ দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ছে। একটা জায়গা থেকে জল নিয়ে যে আগুন নেভাবে, জলাশয়গুলো নেই। নগরায়ন মানে অনিয়ন্ত্রিতভাবে জলাশয় ভরাট করে ফেলেছে, গাছপালা কেটে ফেলেছে। কি বললাম, বোঝা গেছে? এই সমস্যাগুলো তো নগরায়নের ক্ষেত্রে রয়েছে। ভারতীয় নগরায়নের ক্ষেত্রেও এই সেম প্রবলেমগুলো লক্ষ্য করা যাচ্ছে। গেল আর একটা আমাদের পার্ট, যে নগরায়ন কি বা নগরায়নের যে সমস্যাগুলো কি কি রয়েছে গেল। এবার ভারতবর্ষে বিভিন্ন প্রকারের নগর আছে বা বিভিন্ন প্রকারের শহর আছে, আর বিভিন্ন প্রকারের শহরগুলো বিভিন্ন কারণে গড়ে ওঠে। কি বললাম, বোঝা গেছে? তাই কি কারণে ওই শহরটা বা নগরটা গড়ে উঠলো তার উপর ভিত্তি করে ভারতবর্ষের নগরের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ হয়। তো এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে ভারতবর্ষে বিভিন্ন প্রকারের শহর গড়ে ওঠার কারণ বা ভারতবর্ষে বিভিন্ন প্রকার নগর গড়ে ওঠার কারণ। তো বিভিন্ন প্রকারের হয়, আমি কিছু কয়েকটার কথা আমি একটু বলছি। প্রথমেই বলি আমি প্রশাসনিক শহর। প্রশাসনিক কাজের সুযোগ সুবিধার ওপর ভিত্তি করে কিছু শহর গড়ে ওঠে। ভারতের প্রধান প্রশাসনিক শহর দিল্লি। বাণিজ্যিক শহর, বাণিজ্যকে কেন্দ্র করে, ব্যবসা বাণিজ্যটা ওখানে ভালো হবে, সেই বাণিজ্যকে কেন্দ্র করে কিছু শহর গড়ে ওঠে, তাকে বলা হয় বাণিজ্যিক শহর। পরিবহনের ওপর ভিত্তি করে কিছু শহর গড়ে ওঠে, তাকে বলা হয় পরিবহন শহর। একটা উদাহরণ দেই, যেরকম ধরো দমদম। দমদম যে শহরটা, দমদম শহর এমন একটি শহর যার এত ডেভেলপমেন্ট ঘটেছে কিন্তু দমদম এয়ারপোর্ট তৈরি হওয়ার পর থেকে। পরবর্তীকালে তার পাশে রেলপথ, সড়কপথ গড়ে উঠেছে। তাহলে এই উদাহরণটা আমরা দিতেই পারি কিন্তু আমাদের বাড়ির কাছে। তাহলে এইগুলো হচ্ছে পরিবহন শহর। নেক্সট হচ্ছে ধর্মীয় শহর। ধর্মীয় ভাবাবেগ তো আমাদের মধ্যে রয়েছে। আমি হিন্দু, চলো আমি দক্ষিণেশ্বরে যাব, ঠিক আছে, আমি মুসলিম, আমি আগ্রায় যাব। তাহলে এই যে বিভিন্ন ধর্মীয় ভাবাবেগ, একই ধর্মের মানুষ সবসময় একই স্থানে পরস্পর বসবাস করতে চাইছে, সেই আবেগ থেকে জনবসতি গড়ে উঠছে বিভিন্ন প্রকার, পরবর্তীকালে শহর গড়ে উঠছে। পর্যটনকে ভিত্তি করে শহর গড়ে ওঠে। দার্জিলিং একটা টোটালি পর্যটন শহরের উদাহরণ। কি বললাম, বোঝা গেছে? আরও বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য বলেছি না, ব্যবসা বাণিজ্যের ওপর ভিত্তি করে শহর। বন্দরকে ভিত্তি করে শহর গড়ে ওঠে, যেরকম মুম্বাই শহরটা গড়ে উঠেছে মুম্বাই বন্দরকে কেন্দ্র করে। চেন্নাই শহরটা গড়ে উঠেছে চেন্নাই বন্দরকে কেন্দ্র করে। শিল্প শহর, বিভিন্ন প্রকারের শিল্পকে কেন্দ্র করে যে শহর গড়ে ওঠে। জামশেদপুর গড়ে উঠেছে লৌহ ইস্পাত শিল্পকে কেন্দ্র করে। বেঙ্গালুরু শহরটা গড়ে উঠেছে তথ্য প্রযুক্তি শিল্পকে কেন্দ্র করে। তাহলে এরকমভাবে বিভিন্ন প্রকারের শিল্পকে ভিত্তি করে শহর গড়ে উঠতে পারে। সাংস্কৃতিক শহর, সাংস্কৃতিক ভাবাবেগকে সামনে রেখে শহর, উদাহরণ একটু আগে আমরা বলেছি শান্তিনিকেতন। তাহলে এরকমও একটা প্রশ্ন আসতে পারে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা 5 মার্কসের কোশ্চেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উদাহরণ দেবে। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে সেনা শহর। ভারতবর্ষে এমন কিছু শহর আছে যে শহরগুলিতে সেনাবাহিনীর লোকেরা বসবাসের ক্ষেত্রে অগ্রাধিকার পায়। যেরকম ধরো পাঁচমারি, জব্বলপুর, পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, এগুলি সব কিন্তু সেনা শহর।
কি বললাম বোঝা গেছে? অর্থাৎ ওখানে সেনা ছাউনি রয়েছে, সেনা ঘাঁটি রয়েছে, সেনাদের বসবাসের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিগুলো ওখানে বেশি রয়েছে। এই গেল ভারতবর্ষে বিভিন্ন প্রকারের শহরগুলি গড়ে ওঠার কারণ। নেক্সট একটা প্রশ্ন আসে যে, বা একটা প্রসঙ্গ, একটা পার্ট আমি আলোচনা করি আজকের আলোচনার মধ্যে, সেটা হচ্ছে ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি। দেখো আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ জনসংখ্যায় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, কিন্তু এই জায়গাটা তো একদিনে আসেনি, একদিনে আসেনি। ভারতবর্ষ যখন স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল তখন ভারতের জনসংখ্যা ছিল মাত্র 33 কোটি, সেখান থেকে আজকে এই পরিস্থিতিতে পৌঁছে। অর্থাৎ বিভিন্ন সময় ভারতবর্ষের জনসংখ্যা কখনো বেড়েছে, কখনো কমেছে, আর এই বাড়া কমার মাধ্যমে বর্তমান সিচুয়েশনটায় আমরা এসে পৌঁছেছি। তাহলে এখানে কিছু একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি, যে আমাদের মনে হতেই পারে ভারতবর্ষে মনে হয় জনসংখ্যা সবসময় বেড়েছে, কিন্তু না। ভারতবর্ষে একটা ফেজ ছিল 1911 থেকে 1921 সাল, এই 10 বছরে ভারতবর্ষের একমাত্র সেন্সাস ইয়ার যখন জনসংখ্যা পূর্বের তুলনায় কমেছিল, যাকে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। ভারতীয় সেন্সাস বছরে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির বছরটি হল 1921 সাল, অর্থাৎ 1911 থেকে 1921। এছাড়া ভারতবর্ষে যতবার সেন্সাস হয়েছে প্রত্যেকবারই কিন্তু জনসংখ্যা বেড়েছে। ভারতবর্ষে এই জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন প্রকৃতির হয়েছে, কিন্তু একটা সময় হয়েছে যখন ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি মাত্রা ছাড়িয়ে গেছে। বর্তমান সময়ে ভারতবর্ষে মানে 2011 সালের তথ্য অনুসারে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার বিগত 10 বছরে, অর্থাৎ ওই সেন্সাস বছরে 10 বছরে 17.6%, অর্থাৎ 17%-এর বেশি। অর্থাৎ 10 বছরে যদি 17% বাড়ে তাহলে এক বছরে কত? 1.7%। তোমরা জনবিস্ফোরণ বলে একটা শব্দ শুনেছো, তাই তো? জনবিস্ফোরণ কাকে বলে? স্বল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা যদি ব্যাপক হারে বৃদ্ধি পায়, তাকে বলা হয় জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোয়েশন। তাহলে ভারতবর্ষে এরকম একটা সিচুয়েশন হয়েছিল। ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধির হার বাড়তে 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 একটা পর্যায়ে এসেছিল। অর্থাৎ 2001 সাল পর্যন্ত ভারতবর্ষ এরকম একটা ফেজের মধ্যে ছিল, যখন জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছরে 2%-এর অধিক হয়েছে। কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার যদি 2%-এর অধিক হয়, তখন সেই সিচুয়েশনটাকে জনসংখ্যার বিস্ফোরণ বা জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন বলা হয়। কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, কিন্তু এটাকে কিন্তু পপুলেশন এক্সপ্লোশন বলা যাবে না। তাই তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় বর্তমান সময়ে কি ভারতবর্ষে জনবিস্ফোরণ লক্ষ্য করা যাচ্ছে, আমরা বলবো না। লক্ষ্য করা গেছিল একটা সময়, ওই 1981, 1991, 2001 ওই যে সময়টায়, তখন ভারতবর্ষের জনসংখ্যায় জনবিস্ফোরণ লক্ষ্য করা গেছিল। ইভেন 2001 সালের পরেও কিছুটা সময় লক্ষ্য করা গেছিল। এখন আর নেই কেন? শিক্ষার সম্প্রসারণ হয়েছে, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে, তাই মানুষ অত জনসংখ্যা বৃদ্ধি করতে চাইছে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আরও কিছু কথা বলি। তাহলে বর্তমান সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে কেন? বর্তমান সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে এই কারণেই, কারণ না, তার আগে তো আমাদের বলা উচিত যে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন। আগে বলি জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। দেখো, দশকীয় বৃদ্ধির হার 17%, 17%, বা বার্ষিক বৃদ্ধির হার 1.76%। এটাও কম নয়, এটা যথেষ্ট বেশি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন? আচ্ছা, একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরই বলে দিই। বর্তমান সময়ে ভারতবর্ষে মানে 2011 সালের তথ্য অনুসারে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি কোথায়? মেঘালয়ে। আর সব থেকে কম কোথায়? নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির হার কমই শুধু নয়, নাগাল্যান্ডে নাকি জনসংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর মেঘালয়ে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি। ঠিক আছে, দুটো এখানে কিন্তু তথ্য তোমাদের দিলাম। নেক্সট হচ্ছে সামগ্রিকভাবে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার এত বেশি কেন? এর প্রথম কারণ হচ্ছে গিয়ে কি? প্রথম কারণটা হচ্ছে বায়োলজিক্যালি। দেখো, ভারতবর্ষ
হচ্ছে একটা ক্রান্তীয় জলবায়ুর দেশ। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতা এবং আর্দ্রতাটা এমন পর্যায়ে থাকে যেখানে হরমোনাল, দেখো সন্তান হয় কোন পদ্ধতির মাধ্যমে? একটা জৈবিক পদ্ধতির মাধ্যমে। আর জৈবিক পদ্ধতির বাহককে হরমোন, তাই তো? এই হরমোনের সক্রিয়তা ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে সবসময় বেশি থাকে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ সন্তান ধারণ করার ক্ষমতা বা পাওয়ার ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে সবসময় বেশি থাকে। আর ভারতবর্ষ তো ক্রান্তীয় জলবায়ুর দেশ, যে কারণে ভারতবর্ষের জনসংখ্যা মানে সন্তান ধারণ করার ক্ষমতা যেহেতু বেশি, তাই জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। এটা হচ্ছে সর্বপ্রধান কারণ। তাই তুমি যতই বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার করো না কেন, ভারতবর্ষে কিন্তু জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় একটু বাড়বেই। তাহলে এটা গেল প্রথম কারণ। এই কারণটা সব বইতে লেখা থাকে না, কিন্তু এটা কিন্তু সবথেকে প্রধান কারণ। অন্যান্য কারণ কি? ভারতের জলবায়ু। ভারতবর্ষের জলবায়ুটা অনুকূল, মানুষের বসবাসের জন্য অনুকূল, তাই প্রচুর মানুষ চায় ভারতে এসে বসবাস করতে। ভারতবর্ষের একটা প্রধান সমস্যা হচ্ছে অনুপ্রবেশ। স্বাধীনতার পরবর্তী সময়, স্বাধীনতার আগের সময় বা বর্তমান সময় ভারতের প্রতিবেশী দেশগুলি থেকে কিন্তু সব সময় অনুপ্রবেশের সমস্যাটা থেকেই যাচ্ছে। সেটা ধর্মকে ভিত্তি করে হোক, রাজনীতিকে কেন্দ্র করে হোক। পাকিস্তান থেকে প্রচুর মানুষ ভারতবর্ষে অনুপ্রবেশ করছে, বাংলাদেশ থেকে করছে, নেপাল থেকে করছে, ভুটান থেকে করছে, এবং এই অনুপ্রবেশ কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ। কি বললাম, বোঝা গেছে? তাহলে অনুপ্রবেশের ফল। নেক্সট রয়েছে হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কীভাবে জনসংখ্যাকে বাড়ায় ভালো করে বুঝবে। দেখো, একটা সন্তানকে ধারণ করে মহিলা, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান ধারণটা পুরুষের ইচ্ছায় হচ্ছে, বা পুরুষকে এতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে ধরো প্রথম সন্তান মেয়ে হয়েছে, একটা পুরুষ সন্তান চাই যে বংশের প্রদীপ জ্বালিয়ে রাখবে, মরে গেলে চিতায় আগুন দেবে। তাই এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোর থেকে কিন্তু ওই প্রথমে একটা মেয়ে বা দুটো মেয়ে বা তিনটে মেয়ে হলেও আবার সন্তান নিতে চাইছে। কেন? যদি একটা ছেলে সন্তান হয়। পুত্র সন্তানের প্রতি আকর্ষণ, এই কারণকে সামনে রেখেও কিন্তু ভারতবর্ষে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে গিয়ে কি নারী শিক্ষার হার ভারতবর্ষে কম। নারী শিক্ষার হার কম হওয়ার জন্য নারীদের কর্মনিযুক্তি হবার রেশিওটা কম। অধিকাংশ নারী হাউসওয়াইফ। তাই অনেকে এটা ভেবেই নেয় যে সন্তান ধারণ করাই আমার জীবনের মূল উদ্দেশ্য। মহিলা হয়ে যে কাজ করবে, দেশের অর্থনীতি জিডিপিকে বাড়াবে, সেই সমস্ত ধ্যান ধারণা অনেক নারীর মধ্যে নেই। ফলে তো তারা কি করছে, একটা বয়সের পর বিবাহ সম্পর্কে আবদ্ধ হচ্ছে এবং সন্তান উৎপাদন করছে। এটাও ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি কারণ। কারণটা হচ্ছে অশিক্ষা। নেক্সট কারণ হচ্ছে ধর্ম। ধর্ম গোঁড়ামি, সেটা যে কোনো ধর্ম হোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কোনো ধর্ম হোক, সবসময় ধর্ম গোঁড়ামি মানুষরা জনসংখ্যা বাড়াতে চায়। তাদের একটা অদ্ভুতই চিন্তা ভাবনা যে আমি মুসলিম বা আমি হিন্দু, যদি আমার 5টা ছেলে হয় তাহলে 5টা হিন্দু বাড়বে বা 5টা মুসলিম বাড়বে। তাহলে এই ধর্মীয় গোঁড়ামির থেকেও কিন্তু জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কি বললাম, বোঝা গেছে? নেক্সট, জন্ম নিয়ন্ত্রণ। বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি রয়েছে। ধর্মীয় গোঁড়ামি বলো, সামাজিক কুসংস্কার বলো, জন্ম নিয়ন্ত্রণকারী সেই পদ্ধতিগুলোকে অনেক ক্ষেত্রেই প্রত্যন্ত এলাকাগুলোতে মেনে নেওয়া হচ্ছে না। তার ফলেও কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বল্প বয়সে বিবাহ। একটা মহিলার, একটা মেয়ের সন্তান ধারণ করার ক্ষমতা মোটামুটি 14-15 বছর বয়সের পর থেকে মোটামুটি তার মধ্যে চলে আসে, এবং এই ক্ষমতাটা থাকে 40-45 বছর বয়স পর্যন্ত মোটামুটি থেকে থাকে। একটা মেয়ের যদি 14 বছর বয়সে বিয়ে হয়ে যায়, তার যদি 40 বছর বয়স পর্যন্ত যদি সন্তান ধারণের ক্ষমতা থাকে, তাহলে সে একাধিক সন্তান নেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু ভারতবর্ষে যদি নারী শিক্ষার হারকে আরও বাড়িয়ে দেওয়া হয়, একটা মেয়ে যদি 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর বয়স পর্যন্ত যদি পড়াশোনা করে, তারপরে যদি বিয়ে করে, তাহলে সন্তান ধারণ করার জন্য সে সময়টা কম পাচ্ছে। ফলে একটা বা তার দুটো, তার অধিক সন্তান সে নিতেও পারবে না, এবং সবথেকে বড় কথা, কাজের ক্ষেত্রে যদি সে ব্যস্ত থাকে তাহলে সে একাধিক সন্তান ধারণ করে কিন্তু সে তার কেরিয়ারটাও নষ্ট করবে না। কি বললাম, বোঝা গেছে? নেক্সট কারণ, এটা বলেই শেষ করব, সেটা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি।
কৃষিভিত্তিক অর্থনীতিও কিন্তু জনসংখ্যা বৃদ্ধিকে ব্যাপকভাবে তোল্লাই দেয়। কৃষিভিত্তিক অর্থনীতি কীভাবে জনসংখ্যা বৃদ্ধিকে তোল্লাই দিচ্ছে? শোনো, একজন কৃষিকাজ, ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষত কৃষিকাজটা হয় জীবিকা সত্তা ভিত্তিক বা কায়িক পরিশ্রমের ওপর ভিত্তি করে। তো একজন কৃষক সবসময় এটাই ভাবে যে আমি প্রত্যেকদিন 5টা করে বাইরের থেকে লেবার নিচ্ছি, এই 5টা লেবার যদি বাইরের থেকে না নিয়ে আমার 5টা ছেলে হয়, তাহলে আমার ছেলেরা যদি কাজ করে তাহলে তো টাকাটা বাইরে যাচ্ছে না। ফলে জনসংখ্যা বাড়াতে হবে, সম্পত্তিটা নিজের মধ্যে রাখবে, এরকম বিভিন্ন প্রকারের ভ্রান্ত ধারণা কিন্তু মানুষের মধ্যে থাকে। কি বললাম বোঝা গেছে? জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক জ্ঞান অনেক মানুষের মধ্যে নেই, ঠিক আছে? পরিবার পরিকল্পনার জ্ঞান মানুষের মধ্যে নেই। এই সমস্ত কারণগুলো একত্রিত হয়ে ভারতবর্ষে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ভারতবর্ষের জনসংখ্যার অধিক বৃদ্ধির কারণ এইগুলোই। আর একটা কথা প্রথমেই বলছিলাম, এখন কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার আস্তে আস্তে কমে আসছে। কেন কমে আসছে? নারী শিক্ষার সম্প্রসারণ, নারীদের কর্মে নিযুক্তির হার, সমাজে নারীদের সম্মান প্রদর্শন, জন্ম নিয়ন্ত্রণকারী বিভিন্ন উপায়গুলি অবলম্বন, ধর্মীয় গোঁড়ামি কমে আসছে, কুসংস্কার কমে আসছে, সামাজিকভাবে মানুষ সবাই চাইছে আমি আর একটু ভালোভাবে থাকি। আমার প্রত্যেকটা মানুষের যা মাসিক ইনকাম থাকে, মানুষ এখন এটা বুঝতে পেরেছে যে 5টা সন্তানকে পড়াশোনা না করিয়ে যদি 2টো সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি সেটা অনেক বেটার। জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে। আগে মানুষ অনেক কষ্ট করে বেঁচে থাকতে পারতো, কিন্তু এখন প্রত্যেকটা মানুষ চাইছে যে ভালো থাকবো, আমি 5টা সন্তানকে নিয়ে তাদের ভালো পরিষেবা দিতে পারবো না, তার থেকে ভালো একটা সন্তান নেই, তাকে ভালো পরিষেবা দিই, সেও ভালো থাকুক, আমিও ভালো থাকি। এটাকেই বলা হয় জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়নের ফলে কী হচ্ছে? মানুষ একাধিক সন্তান ধারণ করছে না, ঠিক আছে? তাহলে এই কারণগুলোই রয়েছে ভারতবর্ষে জনসংখ্যা যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছিল সেটা নিয়ন্ত্রণের কারণগুলোর এইগুলোই, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি চেষ্টা করেছি যে ভারতের যে জনসংখ্যা এই পার্টটায়, ক্লাস 10-এর এই পার্টটায় যে সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয়ই আলোচনা করার, বা তার থেকে বেশিও কিছু আলোচনা করেছি। তো ভিডিওটা সবাই দেখে নেবে এবং সবাই সবার মতামত জানাবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে।